হ্যালো বন্ধুরা, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় অতি গুরুত্বপূর্ণ, তোমাদের ইতিহাসের একটা বিষয়, সেটা হচ্ছে ভারত বা ভারতবর্ষ নামের উৎপত্তি কি করে হলো। এই নিয়ে বিস্তারিত আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি ডিটেলসে। দেখো, ভারত বা ভারতবর্ষ নামের উৎপত্তি যদি আমরা বলি, ভারতীয় উপমহাদেশের প্রাচীন ঐতিহাসিক, পৌরাণিক ও বৈদিক ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়ের গভীর বিশ্লেষণ কিন্তু আমাদের করতে হবে এখানে, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথমত আমরা যদি ভারতবর্ষ নামের যে উৎপত্তি, সেই উৎপত্তির রহস্য খুঁজতে যাই, তাহলে কিন্তু আমরা মূলত তিনটি ব্যাখ্যা পাবো বা তিনটি প্রধান দৃষ্টিভঙ্গি পাবো। সেই তিনটা দৃষ্টিভঙ্গির মধ্যে কি, প্রথমত রয়েছে পৌরাণিক ব্যাখ্যা, রয়েছে নেক্সট রয়েছে ঐতিহাসিক ও বৈদিক ব্যাখ্যা, রয়েছে জম্বুদ্বীপ এবং ভৌগোলিক কিছু ব্যাখ্যা। প্রথমত আমরা চলে আসবো পৌরাণিক ব্যাখ্যায়। কি বলেছে? মহাকাব্য ও পুরাণ অনুযায়ী প্রাচীন চক্রবর্তী সম্রাট রাজা ভরত এবং জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করের পুত্র রাজা ভরতের নামের ব্যাখ্যা এখানে আমরা পাবো পৌরাণিক কাহিনী মতে। ঐতিহাসিক ও বৈদিকে আমরা পাবো ঋগ্বেদে উল্লেখিত আর্য জনগোষ্ঠীর ভরত গোষ্ঠী এবং সংস্কৃত ভ্রী ধাতু থেকে ব্যুৎপত্তিগত ঐতিহ্য বিশ্লেষণ আমরা এখানে করব। নেক্সট জম্বুদ্বীপ এবং ভৌগোলিক যে পার্টটা রয়েছে, সেখান থেকে আমরা পাবো প্রাচীন বিশ্বতত্ত্ব অনুযায়ী মহাজাগতিক ভূখণ্ডের বিভাগ বা বর্ষ এবং জম্বুদ্বীপ ভৌগোলিক অঞ্চলের ধারণা সম্পর্কে আমরা কিন্তু এখানে জানবো। প্রথমে আমরা জানবো পৌরাণিক ব্যাখ্যা, যে হিন্দু পুরাণ ও মহাকাব্যের দৃষ্টিকোণে ভারত নামের উৎপত্তি কি করে হলো। দেখো, প্রথমত যদি তুমি লক্ষ্য করো যে রাজা ভরত, এই রাজা ভরতের নাম থেকে কি করে আসলো দুষ্মন্ত শকুন্তলার পুত্র হিসাবে। এখানে বলে চক্রবর্তী সম্রাট যে ভরত ছিল, মহাভারত এবং মহাকবি কালিদাসের বিখ্যাত নাটক অভিজ্ঞান শকুন্তলম অনুযায়ী হস্তিনাপুরের রাজা ছিলেন দুষ্মন্ত এবং শকুন্তলার অত্যন্ত সাহসী এবং ন্যায়পরায়ণ পুত্র কিন্তু ছিলেন ভরত। তোমরা এটা জানো, অভিজ্ঞান শকুন্তলমের কাহিনী তোমরা জানো, তোমরা কিন্তু এটার সম্পর্কে পড়েছিলে নিচু ক্লাসে, ঠিক আছে? ক্লাস 9-এ একটা গল্প তোমরা পড়েছিলে, ঠিক আছে? নেক্সট, সাম্রাজ্যের বিস্তার। তিনি এক বিশাল অখণ্ড সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন। তার অতুলনীয় বীরত্ব সুশাসনের কারণে সমগ্র ভূখণ্ড ভারত নামে পরিচিত ছিল। তাহলে দুষ্মন্ত এবং শকুন্তলার সন্তান ছিলেন ভরত। তিনি ভারতবর্ষ জুড়ে বিশাল এক সাম্রাজ্য স্থাপন করেছিলেন। তার নাম অনুসারে এই সাম্রাজ্যের নাম হয়েছিল ভারত। তো বলছে সিংহের সাথে ক্রীড়ার রূপক। শৈশবে যিনি নির্ভয়ে সিংহের মুখে মুখ খুলে দাঁত গুনতে পারতেন, তার শৌর্য ও শাসন ভারতীয় সংহতির প্রথম প্রতীক হয়ে কিন্তু দাঁড়িয়েছিল, ঠিক আছে? এই ভরত রাজা, তাহলে ভাবো কতটা পরাক্রম ছিল। এবার জৈন পুরাণ ও বিষ্ণু পুরাণের প্রসিদ্ধ শ্লোক অনুযায়ী আমরা কিছু দেখব। ঋষভদেব পুত্র ভরত, জৈন ব্যাখ্যা অনুযায়ী কি বলছে? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিল ঋষভদেব আদিনাথ। তার জ্যেষ্ঠ পুত্র বা বড় পুত্র ছিল ভরত। ঋষভদেব যখন আধ্যাত্মিক সাধনার জন্য রাজ্য ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন, তখন কিন্তু তিনি তার জ্যেষ্ঠ পুত্র ভরতকে এই বিশাল সাম্রাজ্যের ভাগ দিয়ে গিয়েছিল। জৈন পুরাণ মতে এই মহান আধ্যাত্মিক ও পরাক্রমী রাজার নাম অনুসারেই কিন্তু আমাদের দেশের নাম হয়েছে ভারতবর্ষ। এটা জৈন পুরাণ ও বিষ্ণু পুরাণের প্রসিদ্ধ শ্লোক অনুযায়ী আমরা বলতে পারি। এবার বিষ্ণু পুরাণের ভৌগোলিক মানচিত্রে কি বলছে? বিষ্ণু পুরাণ অনুযায়ী ভারতের প্রাচীন ভৌগোলিক সীমানা অত্যন্ত স্পষ্ট করে ঘোষণা করা হয়েছে। উত্তরং যৎ সমুদ্রস্য হিমুদ্রস্য ইচ্ছব দক্ষিণম বর্ষং তৎ ভারতং নাম ভারতী যত্র সন্ততি। অর্থাৎ কি সমুদ্রের উত্তরে এবং হিমালয়ের দক্ষিণে যে দেশ অবস্থিত, তার নাম হচ্ছে ভারতবর্ষ এবং সেখানকার অধিবাসীরা ভারতী অর্থাৎ ভারতের সন্তান নামে কিন্তু পরিচিত হয়ে রয়েছেন। এখান থেকে আমরা কিন্তু ভারতের একটা বর্ণনা পাই। এবার ঐতিহাসিক ও বৈদিক ব্যাখ্যা অনুযায়ী কি বলছে? ঐতিহাসিক এবং বৈদিক ব্যাখ্যা অনুযায়ী ভরত গোষ্ঠী ও ঋগ্বেদের বৈদিক ঐতিহ্যের কথা আমরা এখানে তুলে ধরবো। কি বলছে? ভরত গোষ্ঠীর কথা বলতে গেলে ঋগ্বেদে উল্লেখিত প্রাচীন বৈদিক আর্যদের অন্যতম প্রধান এবং প্রভাবশালী গোষ্ঠীর নাম ছিল কিন্তু ভরত গোষ্ঠী। তারা পবিত্র সরস্বতী নদীর অববাহিকায় ও সংলগ্ন উর্বর সমভূমি অঞ্চলে কিন্তু বসবাস করত। এবার দশরাজার যুদ্ধ বা আমরা ব্যাটেল অফ দ্য 10 কিংস এর কথা বলতে পারি। বলছে এই ভরত গোষ্ঠী ঐতিহাসিক দশরাজার যুদ্ধে জয়লাভ করে উত্তর ভারতে নিজেদের নিরঙ্কুশ আধিপত্য এবং রাজনৈতিক শ্রেষ্ঠত্ব কিন্তু তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল।
এই শক্তিশালী গোষ্ঠীর নাম থেকেই কিন্তু ভূখণ্ডের পরবর্তীকালে নাম হয়েছিল ভারত। এবার সংস্কৃত শব্দার্থ যদি আমরা নেই, বলছে সংস্কৃত ভ্রী ধাতু থেকে ভরত বা ভারত শব্দটি এসছে, যার উৎপত্তিগত অর্থ পালন করা বা ধারণ করা, অর্থাৎ যিনি প্রজাদের পালন বা আগলে রাখেন তিনি হচ্ছে ভারত, এটা বলা হয়েছে। আচ্ছা, এবার মহাজাগতিক বর্ষ ও প্রাচীন জম্বুদ্বীপ। বলছে বর্ষ শব্দের উৎপত্তি প্রাচীন ভারতীয় ভূগোল বা বিশ্বতাত্ত্বিক ধারণায় পৃথিবীকে কতগুলি প্রধান অঞ্চল বা মহাসমুদ্রে বিভক্ত করা হয়েছিল, যাকে বর্ষ বলা হতো। এবার জম্বুদ্বীপের অবস্থান পৌরাণিক বিশ্বতত্ত্বের সমগ্র জ্ঞাত পৃথিবীকে জম্বুদ্বীপ বলা হতো। এই জম্বুদ্বীপের 9টি ভাগের মধ্যে দক্ষিণ দিকের অঞ্চলটিকে সুনির্দিষ্টভাবে ভারতবর্ষ নামে কিন্তু চিহ্নিত করা হয়েছিল। সাংস্কৃতিক অবিচ্ছেদ্যতা, সুতরাং ভারতবর্ষ কেবল একটি মানচিত্রই কিন্তু নয়, কি বলছে, এটি একটি সামগ্রিক দর্শন ও বিশ্বতাত্ত্বিক চিন্তা, যার কেন্দ্রে ছিল সনাতন কৃষ্টি। ঠিক আছে। আচ্ছা, এবার নামের উৎপত্তিতে ঐতিহাসিক সারসংক্ষেপ যদি আমরা দেখি, হিন্দু পুরাণ মহাভারতে রাজকীয় রাজবংশ ধারা এটাকে তুলে ধরা হয়েছে। চক্রবর্তী রাজা ভরতের নাম অনুযায়ী এটা হয়েছে। দুষ্মন্তের পুত্র যিনি ছিলেন, প্রধান তাৎপর্য বীরত্ব এবং সার্বভৌম শাসনের প্রতীক ছিল এটা। এবার জৈন পুরাণ মধ্যে আমরা কি জানতে পারি, আধ্যাত্মিক ও রাজকীয় ঐতিহ্যের কথা জানতে পারি। রাজা ভরত ঋষভদেবের জ্যেষ্ঠ পুত্র বলা হয়েছে। আধ্যাত্মিক উত্তরাধিকার এবং রাজ্যভার ত্যাগ করার কথা এখানে বলা হয়েছে। ঋগ্বেদে বা বৈদিক সাহিত্যে বলা হয়েছিল নৃতাত্ত্বিক এবং আদি ইতিহাসের প্রসঙ্গ। ভারত বা ভরত নামক শক্তিশালী আর্য গোষ্ঠী ছিল, রাজনৈতিক শ্রেষ্ঠত্ব এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এরা করেছিল। নেক্সট, প্রাচীন ভূগোল এবং বিশ্বতত্ত্ব অনুযায়ী ভৌগোলিক ও মহাজাগতিক ধারণা এখানে পাওয়া যায়। জম্বুদ্বীপের একটি সুনির্দিষ্ট বর্ষ রয়েছে, হিমালয় হতে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত কিন্তু এটা। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের ক্লাস। ভারতবর্ষ নামের উৎপত্তি কি করে হলো তার 3টা ব্যাখ্যা বিস্তারিত তোমাদের সামনে দিলাম। তোমাদের যারা ভাবছো যে আমাদের সেন্টারে অনলাইনে অ্যাডমিশন নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকা, কিন্তু এখন আমাদের অফার চলছে, 1199 লাগছে না, মাত্র 599 রুপিসে তোমরা কিন্তু 50% ডিসকাউন্টে অল সাবজেক্ট কিন্তু পেয়ে যাচ্ছ। অল সাবজেক্ট, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে অল সাবজেক্ট মাত্র 599 পেয়ে যাচ্ছ ডিসকাউন্ট করার পরে। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।